দুনিয়া কাঁপিয়ে দেয়া গুলশানের সেই হামলার পর কিংবা শোলাকিয়ায় হামলার পর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নাম জঙ্গি কানেকশনে উঠে এসেছিল। ব্লগার রাজীব হায়দারের হত্যাকাণ্ডের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই দর্শক, এবং সেখানেও একটি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রকে ধরা হয়েছিল, তাদের কয়েকজনের সাজাও হয়েছে। এ পর্যন্ত সে বিশ্ববিদ্যালয়টির 12 জন শিক্ষকের বিরুদ্ধে জঙ্গি কানেকশনের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। 5 জন শিক্ষক গ্রেফতার হয়েছে, চাকরিচ্যুত হয়েছে আরও 5 জন। হত্যা মামলায় 2 জনের ফাঁসি হয়েছে, 4 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বন্দুকযুদ্ধে নিহত হয়েছে 5 জন ছাত্র, আটক করা হয়েছে 150 জনকে। সে বিশ্ববিদ্যালয়টির নাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তাহলে বিশ্ববিদ্যালয় হিসেবে বেশ নামডাক আছে বিশ্ববিদ্যালয়টির। তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে কি দেশের জঙ্গি আশঙ্কার, জঙ্গি হুমকির একটি সম্পর্ক রয়েছে? আজকে জনতন্ত্র গণতন্ত্রে আমরা আলোচনা করব বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জঙ্গিবাদের যোগসূত্র বিষয়ে। আমাদের আমন্ত্রিত অতিথি রয়েছেন 3 জন। আমার পাশেই রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জনাব আব্দুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সমাজ বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জিনাত হুদা, এবং রয়েছেন আইনজীবী অ্যাডভোকেট মমতাজউদ্দিন মেহেদি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। শুরুতে আমি আপনার কাছে যেতে চাই ডক্টর জিনাত হুদা। যখন জঙ্গি চিহ্নিত করা হলো তখন দেখা গেল যে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 11 জনকে চিহ্নিত করা হয়েছে। তাহলে কি বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি হুমকি হয়ে উঠছে? ধন্যবাদ সাদি। এই বিষয়টি নিয়ে আসলে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনার ঝড় উঠেছে এবং বেশ কিছু গবেষণাধর্মী কাজও হয়েছে। এই গত মাসের 22 ফেব্রুয়ারি আমি নিজে বাংলা একাডেমিতে মূল প্রবন্ধ পাঠ করেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তাদের যে সিলেবাস এবং কারিকুলাম নিয়ে এই বিষয়টির উপরে, এবং সেখানে আমি বেশ থরলি বাংলাদেশের যেগুলোকে আমরা আসলে বনেদি বা কুলীন জাতীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় বলি, সেই ধরনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস বা কারিকুলাম নিয়ে আমি বেশ গভীরভাবে পর্যবেক্ষণ করে যেটা দেখলাম যে আসলে এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্ম থেকে অরিজিন যেটা আছে, তাদের প্রতিষ্ঠাকালীন সময় তাদের সিলেবাস, তাদের মিশন, ভিশন, তাদের শিক্ষক রিক্রুটমেন্ট, প্রত্যেকটা জায়গাতেই এমন কিছু ঘাটতি, এমন কিছু শূন্যতা রয়ে গেছে যার ফলশ্রুতিতে তার একটা বহিঃপ্রকাশ আসলে আপনি অনুষ্ঠানের শুরুতে যে তথ্য উপাত্তগুলো দিয়েছেন তারই ঘটনাগুলো আমরা দেখেছি। এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মূলত ইংরেজি নামে প্রতিষ্ঠিত। নর্থ সাউথ বলেন, অথবা মনে করেন যে নর্দার্ন ইউনিভার্সিটি অথবা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, মানে অত্যন্ত আমার কাছে খুব আনইউজুয়াল, অস্বাভাবিক কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের নামও আছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এটা আরেকটা জায়গা, আরেকটা মহাদেশের একটা অঞ্চল, সেটাকে বলা হচ্ছে বাংলাদেশের সাথে সম্পৃক্ত করে। ইউনিভার্সিটি অর্থই হচ্ছে বিশ্ববিদ্যালয়, আবার তার সাথে আপনি যুক্ত করছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। তার মানে কি বাংলা করলে কি দাঁড়াচ্ছে? বিশ্ববিদ্যালয়। মানে জিনিসগুলোর মধ্যে এতটাই কৃত্রিমতা, এতটাই মানে অস্বাভাবিকতা আছে। এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয় আবার আরবিনেম, দারুল ইহসান, যেটি এখন আসলে ব্ল্যাক লিস্টেড বা কালো তালিকাভুক্ত হয়েছে। তো এইরকম বিশ্ববিদ্যালয়গুলো যেখানে প্রতিষ্ঠিত হচ্ছে এবং যেগুলোর সিলেবাসে যদি আপনি দেখবেন, যেটা আমি প্রথমেই বলেছি, সরাসরি যাদের লক্ষ্য হচ্ছে বাণিজ্যিকীকরণ, শিক্ষার বাণিজ্যিকীকরণ। আমরা যারা শিক্ষকতায় আছি দীর্ঘদিন ধরে আমরা জেনে এসেছি এতদিন পর্যন্ত যে শিক্ষা একটা অধিকার, শিক্ষা আপনাকে সকলকে দিতে হবে। এটি সমাজের যে আমরা চালিকা শক্তি দেখি, শ্রেণী বৈষম্য যে দূর করবার যে বিষয়টি দেখি, অর্থাৎ সমতা তৈরির একটি সিঁড়ি হিসাবে আমরা এটাকে দেখেছি। কিন্তু এই নর্থ সাউথের মতো এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, এগুলো কিন্তু আমরা দেখেছি শিক্ষার যে প্যারাডাইম, আমরা যে প্যারাডাইম বলি, প্যারাডাইম শিফটেড হয়ে গিয়েছে। অর্থাৎ শিক্ষা এখন শুধু অধিকার নয়, মর্যাদার বিষয় নয়, এটা পণ্য বা কমোডিটিতে রূপান্তরিত করবার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। এবং সেখানে বাণিজ্য, যে শিক্ষা বাণিজ্য যে কথাটি বলি, সেটি এসে গিয়েছে। এখন আমি এই কারণে এই বিষয়টাকে সামনে নিয়ে আসলাম। জঙ্গি কানেকশনের
মানে মূলে যদি আমরা যেতে চাই, তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠার উদ্দেশ্য, তার কারিকুলাম, এই বিষয়গুলোকে আপনার জানতে হবে। এই জন্যই যে কারা আসলে এই বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করছেন, তাদের পরিচালনা পর্ষদে কারা আছে, কে এই বিশ্ববিদ্যালয়গুলোকে অর্থনৈতিকভাবে, কাদের দ্বারা এই অর্থনৈতিকভাবে পরিচালিত হচ্ছে, এবং যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা মানুষ গড়বেন। শিক্ষা তো আপনাকে অন্ধকার থেকে মুক্তি দিবে, শিক্ষা তো আপনাকে আলোকিত করবে। এই আলোকিত করবার দায়িত্ব কার? শিক্ষকের। সেই শিক্ষক হিসাবে কাদেরকে আপনারা রিক্রুট করছেন, কাদেরকে নিয়ে আসছেন, এই প্রশ্নগুলির আমরা যদি উত্তরগুলো খুঁজবার চেষ্টা করি, তাহলে বোধ করি এই যে জঙ্গি নামের যে বর্তমান যে একটি ইডিওলজি বলেন, একটা স্ট্র্যাটেজি বলেন, কৌশল বলেন, এবং একটি তাণ্ডব যদি বলি সর্বশেষে, তার পুরো বিষয়টা আসলে নর্থ সাউথের মতো বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটছে আমরা সেটা যোগ করে দিতে পারি। যে এই বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন, সেখানে 5 জন শিক্ষক গ্রেপ্তার করা হয়েছে এবং মানবতা বিরোধী অপরাধে সাজা হয়েছে এরকম 2 জনের সন্তান, গোলাম আজম এবং মতিউর রহমান নিজামী, তাদের হয়েছে। এবং পাকিস্তানের ওখানে 10 জন শিক্ষক আছে। তারা কি শিক্ষা ব্যবস্থায় ওখানে পাকিস্তানের শিক্ষক ছিল, তাদেরকে বের করা হয়েছে, ইউজিসি তাদেরকে চিহ্নিত করেছে। তারা কি এইসব ছেলে মেয়েদের শিক্ষায় কোনো প্রভাব ফেলেছে? অবশ্যই, অবশ্যই ফেলেছে। যেই শিক্ষক পাকিস্তানের শিক্ষক ছিলেন, পাকিস্তানি ধারায়, তাদের মননে, চিন্তায়, চেতনায় যারা পাকিস্তানপন্থী, যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বে যারা বিশ্বাস করে না, যেই পাকিস্তান এখনো যুদ্ধপরাধীদের পক্ষে সাফাই গিয়ে নানা ধরনের রেজলিউশন তারা তাদের অ্যাসেম্বলিতে পাশ করবার চেষ্টা করে, সারা বিশ্বে যুদ্ধপরাধীদেরকে এই দেশের ধর্মপ্রাণ এই যে অপব্যাখ্যাটি দেবার চেষ্টা করে, তাদের সন্তানেরা, তাদের উত্তরাধিকারীরা যখন এই ধরনের শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত হয়ে যান, এবং কিভাবে সম্পৃক্ত হচ্ছেন, তারা শুধুমাত্র একজন কর্মকর্তা হিসাবে সম্পৃক্ত হচ্ছে না, তারা যখন শিক্ষকতার মতো মহান পেশায়, যেটা আগেই বলেছি, যে আপনাকে যে চেতনা দিবে, অন্ধকার জগৎ থেকে যে আপনাকে টেনে নিয়ে আসবে, আপনার দেশটি যে বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য 30 লক্ষ লোক প্রাণ দিয়েছে, যে বাংলাদেশের জন্য 2 থেকে 4 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি ঘটেছে, যে বাংলাদেশের জন্য নাম না জানা অজানা হাজারো মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছে, সেই বাংলাদেশটির লাল সবুজ পতাকার জন্য যারা আমরা এখনো বেঁচে আছি, তাদের বিরুদ্ধে পাকিস্তানের ধারণাকে এবং অসাম্প্রদায়িক চেতনাকে, জঙ্গি কানেকশনের সাথে অসাম্প্রদায়িক চেতনাকে যারা বিনষ্ট করতে চাচ্ছে, যারা বঙ্গবন্ধুর নামটি মুছিয়ে দিতে চাচ্ছে, যারা এই পতাকার মানে এই যুদ্ধপরাধীদের গাড়িতে যারা পতাকা উত্তোলন করবার ধৃষ্টতা দেখিয়েছে, সেই গ্রুপের, সেই পরিবারভুক্তি, সেই গোষ্ঠীভুক্ত ব্যক্তিবর্গকে যখন আপনি এই দেশের নর্থ সাউথে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য শিক্ষক নিয়োগ করেন, তখন আসলে আমরা তাদের কাছ থেকে কোনোভাবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তি সংক্রান্ত বা বাঙালি জাতীয়তাবাদ বা এই দেশের যে লোকায়ত সংস্কৃতি, চিরকালের যে আমাদের বাঙালি সংস্কৃতি, সেটাকে আমরা লালন করব, আশা করতেই পারি। আমি তো জেনারেল আব্দুর রশিদ, আপনি একটি কথা বলেছিলেন গত বছর, যে যেখান থেকে সাপ বেরিয়ে আসে সেখানে সাপের গর্ত বা বাসস্থান আছে। এখন কি বলবেন আপনি? নিশ্চয়ই আমি এটা বলেছিলাম যে সাপ যদি বেরিয়ে আসে কোনো জায়গা থেকে, সেখানে সাপের গর্ত আছে। এখন এই গর্তটাকে আমাকে তো খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার ক্ষেত্রে আমরা যেটা দেখতে চাচ্ছি, যে আমরা এখন দেখছি যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে বেসরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে এই ধরনের সাপ বেশি বেরিয়ে আসছে। তো সাপ যদি বেরিয়ে আসে, তো গর্তগুলো ওর ভেতরে আছে, এবং গর্ত তৈরি করলো কে, কারা এই সাপগুলোকে ভিতরে পুষলো, এটা তো আমরা দেখতে পেলাম না। আমরা তখনই দেখতে পেলাম যখন সাপগুলো এসে আমাদেরকে হত্যা করার চেষ্টা করলো, তো মানুষ, নিরীহ মানুষকে মারলো। তখন তাদের ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা চেক করি, তখন দেখলাম যে এরা বিত্তমান পরিবার থেকে অর্ধেক এসেছে, কেউ কেউ মাদ্রাসা থেকেও এসেছে। তারা এই ভায়োলেন্ট যে ফিলসফি, এই যে সহিংসতা, মানুষকে মারার যে মতাদর্শে তারা বিশ্বাস করলো, এইটা তাদেরকে পৌঁছে দিল এই মতাদর্শ। তা আমরা দেখতে পাচ্ছি যে উঠতি বয়সের ছেলেদের মগজটা হচ্ছে পরিপক্ক হয় না,
তখন এই অপরিপক্ক মগজে যদি আপনি এই সহিংসতা ধর্মের নামেই ঢোকান বা কোনো আদর্শের নামেই ঢোকান, তো যারা ঢুকালো তারা খুব কৌশলে ঢুকালো এবং এদেরকে অতি সহজেই মোটিভেট করে তাদের কাছে অস্ত্র তুলে দিতে পারলো। তাহলে এটি একটি সামাজিকভাবে রাষ্ট্রগতভাবে সমাজগতভাবে একটি বড় ঝুঁকি। তা আমি আমার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবো, এখন সেই ছেলে জঙ্গি হয়ে বেরিয়ে আসবে, এটি তো সমাজ মেনে নেবে না। তাহলে তার জঙ্গি হওয়ার কারণে যেখানে আমি ছেলেকে পাঠাচ্ছি, যে প্রতিষ্ঠানে পাঠাচ্ছি, সেই প্রতিষ্ঠানের কি কোনো দায়ভার নেই? ইটস এ বিগ কোশ্চেন। তা এখন এই যে উনি বলেন বনেদি বিশ্ববিদ্যালয় বলেই তো আমি আমার ছেলেকে বনেদি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি। এখন ওইটা হবার পরে তখন আমাদের দৃষ্টি গেল বিশ্ববিদ্যালয়ে এটি কিভাবে চলছে। তো ওটাতে যখন আমরা দেখতে গেলাম তখন আমরা দেখলাম যে বাংলাদেশের বেশ কতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ মিডিয়াম স্কুল, এগুলো যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি ছিল বা জামাতে ইসলামের নেতা ছিল অথবা এই ধরনের লোকরা, তারা এটাকে ইনভেস্ট করেছে। তারা মানারাত ইউনিভার্সিটি, এটি কেমন করে প্রথম শুরু হয় কাদের মোল্লার ইনভেস্টমেন্টে। তো সেই ইনভেস্টমেন্ট এসেছে, বেশ কিছু এসেছে মধ্যপ্রাচ্যের সুন্নি বাদশাহদের কাছে। তো এটি এই ধরনের ইনভেস্টমেন্ট যখন আসলেই এটি আমার সমাজকে খেয়ে ফেলবে কিনা সেটি না দেখেই এই জায়গা করে দেওয়া হয়েছে। তো জায়গা করে দেওয়ার পরে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে তাকালাম, যে এটি আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, তখন তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়, যেখান থেকে সবচেয়ে বেশি সাপ আমরা দেখেছি। তা আমরা বললাম যে আপনারা যে টিচার নিয়োগ করেন, সেই টিচার নিয়োগ করার ফিল্টারিং সিস্টেমটা কি, অর্থাৎ তার যাচাই বাছাই করার জায়গাটা কোথায়, যে আপনি একজন এরকম মতাদর্শে, উগ্র মতাদর্শে শিক্ষক আপনি ওখানে ভর্তি করছেন কিনা। তাহলে আমার তো সামাজিক দায়িত্ব আছে, এটাকে আমি একজন নাগরিক হিসাবে আমি চাইতে পারি। তারা এমন কিছু দেখাতে পারেননি আমাদের কাছে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের তুলনা করতে গেলাম, তখন দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা আছে বিভিন্ন মত এবং পথের অনুসারী আছে, বিভিন্ন দর্শনের অনুসারী আছে, তো সেখানে সবাই একইভাবে বিরাজ করেন। এইসব বিশ্ববিদ্যালয়ে আমরা একটা মনোপলি দেখলাম, যে বেশি মত পথের লোক নাই, যারা আছেন তাদের পরিচিতি দেখলে বোঝা যায় যে এরা কম বেশি এই ধরনের মুক্তিযুদ্ধ বিরোধী চেতনায় বিশ্বাস করেন। কেউ বিদেশে পড়েছেন, তাদেরকে এনে এখানে জায়গা করা হয়েছে। তো জায়গা কেন করা হয়েছে, এটি প্রথম প্রশ্ন। যে সে এখানে যখন আমি জায়গা দেব, এখানে তো আমি দেখেছি যে এখানে জামাতে ইসলামের নেতাদের ছেলেরাও এখানে চাকরি করত। কেন চাকরি করত? তাদের মতাদর্শ তো আমরা জানি। তো সেখানে স্বভাবতই তারা ওই হিংসার মতাদর্শই তারা জনগণের মধ্যে বা ছাত্রদের মধ্যে ছড়ানোর চেষ্টা করেছে। এটিকে আপনাকে ঠেকাতে হলে যারা পরিচালনা করছেন তাদের কোনো দায়ভার নেই। তারা চাচ্ছেন এটিকে কিছুটা, আমার মনে হয়েছে যে তারা এটি বাড়াতে চাচ্ছেন। সো তারা এটাকে পৃষ্ঠপোষকতা করেছেন। তো জঙ্গিবাদী সংগঠনকে আমরা যদি বিশ্লেষণ করি, জঙ্গিবাদকে, তাহলে তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে জঙ্গিবাদী মতাদর্শ, একটি হচ্ছে জঙ্গিবাদী সংগঠন, আরেকটি হচ্ছে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। তাহলে এখন এইসব বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদের ভেতরে তাদের চরিত্র দেখে কি মনে হয় যে তারা পৃষ্ঠপোষক, একটি জায়গা আছে। আরেকটি হলো যেটি উনি বললেন, আপা বললেন, যে একটা কমার্শিয়াল অ্যাটিটিউড, অর্থাৎ আমি শিক্ষা হচ্ছে এটা অধিকার, তো আমি যাদেরকে বিশ্ববিদ্যালয়কে সরকার বা জনগণ বানাতে দিয়েছে, এটা কি ব্যবসার জন্য দিয়েছে না এটি জাতির উন্নয়নের জন্য দিয়েছে? তো তারা যে পয়সা ছাত্রদের কাছ থেকে নেন, এটি আমার মনে হয় কস্ট টু কস্ট বেসিস না, এগুলো সব ফাউন্ডেশন হিসেবে চলার কথা, কস্ট টু কস্ট বেসিস। তো সেখানে দেখা যাচ্ছে তাদের অনেক বেশি তারা চার্জ করেন, এবং বিশ্ববিদ্যালয় ভেদেই যেন আমরা বিভিন্ন দেখছি, মানে ডিফারেন্স দেখছি। এটি যখন কমার্শিয়ালাইজেশনে গেছে, তখন তাদের ভেতরে আমি দেখেছি যে অনেক কোর্স, অনেক ডোনেশন পাওয়ার একটি আছে, প্রবণতা আছে। সেই ডোনেশনের জন্য যখন ডোনার তাকে বলছে যে তুমি এই সাবজেক্টগুলো চালাও, এই সাবজেক্টগুলো আউট করো, এবং তখন ওইখানে কিন্তু একটা জঙ্গিবাদী মতাদর্শের বা রেডিকালাইজেশন হচ্ছে। সেগুলো বন্ধ করতে হলে এখন যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে একটা পাবলিক স্ক্রুটিনি আছে। এরা কিন্তু পাবলিকের যে সাধারণ মানুষের একটি চাপের মুখেও তখন পড়েছিল খুব প্রবলভাবে, যার ফলে তখন আমরা দেখেছি যে তারা নিজেদেরকে কিছুটা যেসব
ব্যক্তিরা ওইখানে টিচার থেকে শুরু করে পরিচালনা পরিষদের যারা একটু আমরা বলি কট্টর দক্ষিণপন্থী বা উগ্রবাদী মৌলবাদী তারা পিছিয়ে চলে গেছে এবং তাদের ভিতরে দু চারটা যে প্রগতিশীল আছে এগুলোকে সামনে ঠেলে দিয়েছে, দিয়ে তারা জনগণকে বোঝাতে চেয়েছে যে না, আমাদের এখানে মৌলবাদীর অবস্থান নেই। তো এই মৌলবাদকে যখন আপনি সচেতনভাবে প্রসারিত করতে যাবেন তখন এই মৌলবাদ থেকেই জঙ্গিবাদের আমরা পৌঁছাই এবং সেখান থেকে রিক্রুটমেন্ট হয়। তা আমাদের এই বিশ্ববিদ্যালয়টা ব্যাপক ক্ষেত্র, যদি এটিকে মৌলবাদকে আপনি প্রসার করতে পারেন তাহলে এখান থেকে আপনি অনেক এই জিহাদি বা যোদ্ধাদের রিক্রুট করতে পারবেন। তারই কিছু অংশ আমরা বেশ কিছুদিন যাবত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দেখছি। সরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু অংশ এখন ওই পরিচিতি লাভ করেছে, যে বুয়েট পরিচিতি লাভ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করেছে 6 জন। তো এখানে আপনাকে এই জায়গাটাতে একটা ফিল্টারিং সিস্টেম করতে হবে যে আমার শিক্ষা ব্যবস্থা জঙ্গিবাদী মতাদর্শের অনুপ্রবেশের কোনো জায়গা দেবে না। সেটি যেমন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব দায়বদ্ধতা আছে, ঠিক তেমনি দায়বদ্ধতা আছে সমাজের এবং রাষ্ট্রের। জি, আবার আপনার কাছে আসবো। জনাব অ্যাডভোকেট মমতাজউদ্দিন মেহেদী, আপনি তো জঙ্গিবাদ নিয়ে কাজ করেছেন, তাহলে কি বিশ্ববিদ্যালয়গুলোতে কি পর্যাপ্ত নজরদারি আছে বা নেই, আপনারা কি পেয়েছেন? ধন্যবাদ সাদি ভাই। মেজর জেনারেল আব্দুর রশিদ সাহেব এবং প্রফেসর ডক্টর জিনাত হুদা অত্যন্ত সুন্দরভাবে বিষয়গুলো প্রতি আলোকপাত করেছেন। আমি তাদের বক্তব্যকে পুরোপুরি অ্যাডপ্ট করে আমি কিছু কথা বলতে চাই। গতকালকে আবার নতুন করে আলোচনায় এসেছে প্রাইভেট ইউনিভার্সিটি বিষয়গুলো নিয়ে। জনগণের মনে একটা আলোচনার বিষয়বস্তু ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কারা পড়াশোনা করছে, কারা শিক্ষক হিসাবে সেখানে নিয়োগ পেয়েছেন এবং তাদের প্রতি নজরদারি সরকারের আছে কি না, বা এখানে হোলি আর্টিজানের ঘটনা থেকে বিশেষ করে জানা যায় যে সেখানকার অনেকেই এই নর্থ সাউথের ছাত্র এবং নিহত হয়েছেন কেউ কেউ। তারপরে এর আগে হোলি আর্টিজানের আগে যদি আমরা যাই, ব্লগার রাজীব হায়দার হত্যা, তাকে নৃশংসভাবে যারা হত্যা করেছিল এর 5 জনই ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি অর্থাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তখন আমরা দেখলাম যে একের পর এক ব্লগার হত্যা হচ্ছে। অভিজিৎ যে বিজ্ঞান মনস্ক একজন অত্যন্ত মেধাবী ব্লগার, তাকেও হত্যা করেছে যারা, তারাও কিন্তু এই নর্থ সাউথের ছাত্র। এবং কয়েকজন এর মধ্যে গ্রেপ্তার হয়েছে প্রায় 2 ডজন বা 1.5 ডজনের মতো ছাত্র, এবং যারা আদালতে স্বীকারোক্তি দিয়ে বলেছে যে আমরা এই সকল ব্লগারদের হত্যার সাথে আমরা সরাসরি জড়িত। কেন জড়িত? তারা তাদেরকে অনেক আগে থেকেই তাদের গতিবিধি, তাদের লেখা, ফেসবুকের স্ট্যাটাস সব কিছু তারা বিশ্লেষণ করে, পর্যবেক্ষণ করে, অবলোকন করে তাদের বিরুদ্ধে তারা সরাসরি হত্যার ঘটনায় সম্পৃক্ত হয়েছে। আমরা একটা জিনিস দেখলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি বলি সেখানে অনেক বিশ্ববিদ্যালয় আছে, তার মধ্যে সবার আগে যেন নর্থ সাউথের দিকে মানুষের দৃষ্টি। কেন? নর্থ সাউথেরই একজন প্রবিসি ছিলেন যিনি নাকি, তার নাম গিয়াসউদ্দিন, যার বাসায় থেকে হোলি আর্টিজানের এই ঘটনা হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। মূল পরিকল্পনায় ছিলেন তিনি এবং আরও কিছু কিছু শিক্ষক, যাদেরকে পরবর্তীতে বরখাস্ত করা হয়, চাকরিচ্যুত করা হয়। এরকম প্রায়, আমি নাম ঠিক বলতে পারছি না, মনে হয় 5 জনের মতো শিক্ষক নর্থ সাউথের যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তাহলে একটি বিশ্ববিদ্যালয় যার নাম নর্থ সাউথ ইউনিভার্সিটি, সেখানকার এত ছাত্র, এত শিক্ষক যারা ব্লগার, বিভিন্ন ওই যে কল্যাণপুরের ঘটনা, তারপরে গাজীপুরে বিভিন্ন জায়গায় যে জঙ্গি আস্তানা যখন উৎখাত করতে গেল আইন প্রয়োগকারী সংস্থা, তখন যারা নিহত হলো বন্দুক যুদ্ধে এবং যারা গ্রেপ্তার হলো তাদের অনেকেই নর্থ সাউথের ছাত্র এবং বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখন আমাদের দৃষ্টি দিতে হবে যে এই শিক্ষক নিয়োগের বিষয়টা ডক্টর জিনাত হুদা ভালোভাবেই বলেছেন যে শিক্ষার বাণিজ্যিকীকরণ, শিক্ষা এখন অনেকে পণ্য হিসাবে মনে করে।
আগের দিনের শিক্ষাকে যে অর্থে যেভাবে বলা হতো এখন সেভাবে সেটা দেখা হচ্ছে না। দেখা যায় একজন জঙ্গি কানেকশনে আছে, বিদেশে বা আফগানিস্তান বা বিভিন্ন দেশ থেকে তালেবানের কানেকশন ছিল, হয়তোবা মেধাবী হতে পারে সে, তাকেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এনে ভাইস চ্যান্সেলর অথবা প্রো ভাইস চ্যান্সেলর বা শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যেই কারণে তারাই সেখানে জঙ্গি প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন, ছাত্রদেরকে সেভাবে তারা ডাইভার্ট করেছেন সেই দিকে ভিন্ন খাতে। তো কাজী শিক্ষক নিয়োগ দিতে গেলে আমাদেরকে ভাবতে হবে আগে, সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হোক অথবা যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয় হোক, যে শিক্ষকদের মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনার প্রতি কমিটমেন্ট আছে কিনা, তারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে কিনা, তারা সুশিক্ষায় সুশিক্ষিত হয়েছে কিনা, শুধুমাত্র তার একাডেমিক সার্টিফিকেট দেখেই তাকে নিয়োগ যদি দেওয়া হয়, তার অন্যান্য কানেকশন যদি বিবেচনায় আনা না হয়, তাহলে শিক্ষা ব্যবস্থা এভাবেই হবে। কাজেই আমি বলতে চাই যে আবদুল্লাহ হিল যিনি ছিলেন নর্থ সাউথের শিক্ষক, তিনি ছিলেন কিন্তু গোলাম আজমের ছেলে। তালহা তিনি ছিলেন নর্থ সাউথের একজন শিক্ষক, তিনি যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর পুত্র। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা ছোট করে দেখি হবে না। কার জন্ম কোথায়, কিভাবে বেড়ে উঠেছে, তার প্রশিক্ষণ সবকিছুই কিন্তু আমাদের বিবেচনায় আনতে হবে। আজকে নর্থ সাউথ ইউনিভার্সিটিটা শুধু গতকালের এই তাণ্ডবের কথা বলবো না, বসুন্ধরা একটা আবাসিক এলাকা, এই এলাকার মধ্যে প্রতিষ্ঠিত এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, সেখানে শাহজাদা সহ আরও যারা নাকি অর্গানাইজ করেছে আমরা দেখেছি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, তাদের সম্পর্কে সরকারের নজরদারি আনতে হবে, আইন প্রয়োগকারী সংস্থাকে তাদেরকে বিষয়ে নজরদারিতে আনতে হবে, অন্যান্য ছাত্রদের বিষয়ে। তো এই বিষয়গুলোকে যদি আমরা আইন প্রয়োগকারী সংস্থার সাথে আমরা সহযোগিতা করি, জনগণ যদি একাত্ম হয়, তাহলে আমি বিশ্বাস করি এই সব জঙ্গিবাদ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে জঙ্গি তৈরির কারখানায় পরিণত হয়েছে আজকে, এই অপবাদ থেকে তারা মুক্তি পাবে। কাজে সেই শর্তে আমাদের এগিয়ে আসতে হবে। আপনার কাছে আবারও আসবো ডক্টর জিনাত হুদা, যেহেতু বসুন্ধরা আবাসিক এলাকার বিষয়টি এলোই আলোচনায়, একটি প্রশ্ন আপনাকে না করে থাকতে পারছি না। হল নাই, হোস্টেল নাই, গাড়ি পার্কিংয়ের জায়গা নাই, এরকম বসুন্ধরা আবাসিক এলাকায় এমন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকা কতটা যৌক্তিক তাহলে? সেই প্রশ্ন আসলে অনেক পুরনো প্রশ্ন। আমার মনে হয় যে শুধু কালকের ঘটনার কারণে এই প্রশ্ন উঠা উচিত বলে মনে করি না। দেখুন, আমি বারংবার বলেছি, যখনই আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কথা বলেছি, তখনই কিন্তু এইগুলোকে আমি আমার জায়গা থেকে, আমার প্রায় 23 বছরের শিক্ষকতা চলে, ঢাকা সহ আমি বুয়েটেও পড়িয়ে এসেছি এবং আরও বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে এসেছি। বিশ্ববিদ্যালয়ের যে কনসেপশন, বিশ্ববিদ্যালয় হতে হবে এমন একটি জায়গা যেখানে আসলে আপনি তো শুধু ক্লাসে বসে শুনবেন না, বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেটাকে আমরা বলি সেন্টার অফ এক্সেলেন্স, যেখানে আপনি দেওয়াল লিখন থেকে পড়বেন, যেখানে আপনি উন্মুক্ত মাঠ থেকে পড়বেন, যেখানে আপনি বিতর্ক থেকে পড়বেন। এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে পিজন হোল বা কবুতরের খোপ, ছোট ছোট কতগুলো একতলা দোতলা বাসাগুলোকে এক একটা তালার মধ্যে এক একটা বিশ্ববিদ্যালয় তারা গড়ে তুলেছে। এখানে তো কনসেপচুয়াল লেভেলে এগুলোকে, আমি মনে করি কনসেপচুয়াল লেভেল থেকে এগুলোকে আসলে বিশ্ববিদ্যালয় হিসাবে মর্যাদা দেওয়া যায় না। এবং দেওয়া যে যায় না সেই কথাটি কিন্তু বারংবার ইউজিসি তাদেরকে বলছে, বারংবার ইউজিসি তাদেরকে একটা সময়সীমা নির্ধারণ করে দিচ্ছে যে তোমরা তোমাদের মূল ক্যাম্পাসে বা তোমরা তোমাদের ক্যাম্পাসের সীমানা বর্ধিত করো, যেটাকে সত্যি সত্যি বিশ্ববিদ্যালয় বলা হয়। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয় হবার যে অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো আছে, অর্থাৎ শিক্ষার সাথে অন্যান্য যে কারিকুলাম, যে কারিকুলামের ভেতর দিয়ে শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যা নয়, পুঁথিগত বিদ্যা অর্জনের জন্য আপনি দরজা জানলা বন্ধ করে সারাদিন ঘরে বসে মুখস্থ করতে পারেন, কিন্তু যেটা বললাম যে কনসেপচুয়ালি বিশ্ববিদ্যালয়ের এমন একটি জায়গা যেখানে আপনি প্রগতি নিয়ে চিন্তা করবেন, যেখানে আপনি রক্ষণশীলতা নিয়েও চিন্তা করতে পারেন, কিন্তু সেই চিন্তাধারাটা হবে দান্দিক একটি বিতর্কের মধ্য দিয়ে, যেখানে আপনি খেলাধুলো করবেন, যেখানে আপনি গবেষণা করবেন। এই খেলাধুলা, গবেষণা, পাঠ্য বই
স্টুডেন্টদের শারীরিক মানসিক যে গঠন, যেটির ভিতর দিয়ে নো দাইসেলফ, যেটি সক্রেটিস বলেছেন, আপনি নিজেকে জানবেন, আপনি আপনার পরিবারকে জানবেন, আপনি সমাজকে জানবেন, আপনি দেশকে জানবেন। যখন এতগুলো জানার জায়গা আপনার তৈরি হবে, তখনই সেটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় হবে, এর আগে বিশ্ববিদ্যালয় হতে পারে না। এবং সেই কনসেপচুয়াল লেভেল থেকে আসলে এই নর্থ সাউথের মতো, যেটাকে আমরা তথাকথিত খানদানি বলছি আমি, সেই বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্ববিদ্যালয় বলবারও কোনো যুক্তি নেই। এবং ছোট ছোট কতগুলো মুরগির খোপ বা কবুতরের খোপের মতো করে এই ধরনের একটি আবাসিক এলাকাকে রণক্ষেত্রে পরিণত করবারও কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। এবং এতদিন পর্যন্ত আমরা আমাদের বিভিন্ন গবেষণা, বিভিন্ন আলোচনায় আমরা বলেছি এই বিশ্ববিদ্যালয়গুলো আসলে এক একটা বিচ্ছিন্ন দ্বীপ হিসাবে গড়ে উঠছে। আজকে যে ধরনের জঙ্গিবাদ কানেকশনের যে ঘটনাগুলো আপনারা তুলে ধরছেন বা আমরা দেখতে পাচ্ছি, সেই পরিপ্রেক্ষিতে এই সকল বিশ্ববিদ্যালয়গুলোকে আসলে সরীসৃপ, আমি বলবো যে সরীসৃপ পরিবেষ্টিত আসলে এক একটা জঙ্গল যদি আমরা বলি বা অরণ্য বলি, সেটি বললেও বোধহয় খুব একটা ভুল হবে না। এ কারণে বলছি যে দেখুন, মানুষ আদি অবস্থা থেকে আজকে সভ্যতার চরম পর্যায়ে এসেছে কিভাবে? এই জ্ঞানের মধ্য দিয়ে, শিক্ষার মধ্য দিয়ে আমরা সাপকে দমন করেছি, প্রকৃতিকে নিয়ন্ত্রণে এনেছি, বিজ্ঞানকে হাতের মুঠোয় এনেছি জ্ঞানের ভেতর দিয়ে। কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এই জ্ঞান কতটুকু বিতরণ করছে, কতটুকু আমাকে আলোকিত করছে, সেই প্রশ্ন তো বারবার উঠে আসছে। এবং আমরা যে স্বাধীন বাংলাদেশের কথা বলছি, সেই স্বাধীন বাংলাদেশকে হৃদয়গম করবার জন্য, অনুধাবন করবার জন্য যে বাংলা বিষয়টিকে আমাদের পড়া দরকার, যে মুক্তিযুদ্ধের বিষয়টিকে পড়া দরকার, যে ভাষা আন্দোলনকে পড়া দরকার, আমি একেবারে স্পষ্ট করে দৃঢ়ভাবে বলতে চাই, এই সকল বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ সহ কোনো বিশ্ববিদ্যালয় সিলেবাসে আপনি পাবেন না। বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় নেই যেখানে বাংলা বিভাগ, দর্শন বিভাগ কিংবা ইতিহাস বিভাগ বলে একটি স্বতন্ত্র মর্যাদাবান একটি বিভাগ আছে। বা এই সকল বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ শব্দটি আপনি এদের কোনো কারিকুলাম বা সিলেবাসে খুঁজে পাবেন না। বাঙালি জাতীয়তাবাদ শব্দটি খুঁজে পাবেন না। অসাম্প্রদায়িক চেতনা, ধর্মনিরপেক্ষতা, এই শব্দগুলো খুঁজে পাবেন না। শুধুমাত্র বাণিজ্যিক চাহিদা পূরণের জন্য কোথাও কোথাও কোনো কোনো বিশ্ববিদ্যালয় সোশ্যাল বাংলাদেশ স্টাডিজ বলে একটি সিলেবাস বা একটি কোর্স রাখা হয়েছে বটে, কিন্তু সেখানে আপনি আদৌ রবীন্দ্রনাথকে পড়ান কিনা, লালনকে আপনি নিয়ে আসেন কিনা, বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠটি আপনি নিয়ে আসেন কিনা, 52 ভাষা আন্দোলনের যারা নেতা, যারা বীর মুক্তিযোদ্ধা, তাদের কথা আদৌ আপনি উচ্চারণ করেন কিনা, সেই প্রশ্নগুলো রয়েই যাচ্ছে। কারণ তাদের সিলেবাস প্রমাণ করে এখানেও আসলে আমরা ব্যবহারিক দিকটি যতটা, আমরা ব্যবহারিক সমাজবিজ্ঞান যতটা পড়াচ্ছি, ততটা কিন্তু আসলে আমরা যেগুলোকে আমরা বলি যে মূল পাঠ্য, সেইগুলো কিন্তু পড়াচ্ছি না। ফলে এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতে নিজামী কিংবা গোলাম আজমের সন্তানেরাই যে শিক্ষক হিসাবে নিয়োগ পাবে এবং তারাই যে এই সিলেবাস কারিকুলাম তৈরি করবার নির্দেশনা দিবে, এবং এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই ধরনের বিশ্ববিদ্যালয় থেকে যে নির্বাসের মতো জঙ্গিবাদী ছাত্ররাই তৈরি হবে, এটা তো আসলে একটা ভিজিয়াস সার্কেল হয়ে যাচ্ছে। এটা তো আসলে জঙ্গিবাদের একটা সার্কেল হয়ে যাচ্ছে, যে চক্র থেকে আসলে বিস্তারিত আলোচনার সুযোগ আছে। আমাদের একটা বিরতি নিতে হবে। দর্শক, আমরা একটা বিরতিতে নেই। বিরতির পর আমাদের আরো অনেক বিশ্লেষণ আছে। আমরা জেনারেল আব্দুর রশিদের বিশ্লেষণ শুনবো। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আপনার নাম পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপনার শুনতে পাচ্ছি, বলুন। শাকিল বলছি, নোয়াপাড়া, যশোর থেকে। বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে যে নব্য জঙ্গিবাদী শুরু হয়েছে এবং বিশেষ করে এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি নিয়ে, এর আগেও ঘটনা ঘটেছে,
গতকালকেও আপনার বসুন্ধরা সিটিতে এই একটা রক্ষিত জায়গায় অরক্ষিত যে এই মানুষগুলোকে নিয়ে যে অরক্ষিত ভাবে একেবারে ধ্বংসযজ্ঞ শুরু করলো। আসলে কি আমরা এই সীমাবদ্ধতার ভিতরে এই কাঁচের রুমের ভিতরে এয়ার কন্ডিশন রুমের ভিতরে এটা আলোচনা করে কি এটা সমাধান করতে পারবো, না বাংলাদেশের সরকার এটাকে নিয়ে কোনো কিছু নতুন করে চিন্তা ভাবনা করবে? এই যে লাল সবুজের পতাকাকে এইভাবে তারা ভলুন্টিত করছে কন্টিনিউয়াসলি, এর তো কোনো বিচার হলো না। 1971-এর পরে 75-এর পর থেকে আজ পর্যন্ত এদের সংখ্যা বাড়ছে, কমছে না। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনাকে মুক্তি পেতে চাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রশ্ন নিয়ে জেনারেল রশিদ আপনার কাছে যাচ্ছি। সেই সঙ্গে এটুকু একটু যোগ করে দিই, হুটহাট তাণ্ডব কিংবা হুটহাট জঙ্গিবাদ, হুটহাট আক্রমণ, এসব কি সরকারের দেশকে স্থিতিশীল রাখার চেতনার পরিপন্থী কিনা? নিঃসন্দেহে এটা পরিপন্থী। উনি যেটা বলতে চাচ্ছেন, ওনার দাবিটা খুব জনগণের দাবি। সেটি হচ্ছে যে আমরা তো একটি স্বাধীন দেশ এবং সেখানে বিভিন্ন ধরনের ইস্যু থাকতে পারে, ইস্যুর দ্বন্দ্ব থাকতে পারে। তো সেই দ্বন্দ্ব সমাধান করার জন্যে আমরা কি সহিংস হয়ে উঠব কিনা, শুড উই বি ভায়োলেন্ট? এই যে সহিংস হয়ে ওঠার যে প্রবণতা, সেই প্রবণতার সাথে এই হিংসাত্মক যে ফিলসফি আছে, যেটি মতাদর্শ, সেটির একটি লিঙ্ক পাওয়া যায়। যখন আপনি দেখেন যে আমাদের দেশে তো আমরা 90 দিনের বাস পোড়ানো দেখেছি, তো এটি তো পলিটিক্স না, এটি হচ্ছে একটা হিংসা। তো যখন আপনি হিংসা দিয়ে একটি মানুষকে বোঝাতে চাচ্ছেন যে তুমি জিহাদের নামেই যদি বলি যে ইসলামের নামে বিভ্রান্ত করে আপনি তার ভেতরে একটি মস্তিষ্কে একটি জিনিস বুঝিয়ে দিতে চাচ্ছেন যে তুমি যদি একটি অধার্মিক লোককে খুন করো তুমি বেহেশতে যাবা। অর্থাৎ তার মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই খুনটা হচ্ছে আল্লাহ তোমার উপরে অব্লিগেটরি করেছে, বাধ্যতামূলক করেছে, এবং তুমি যদি করো তাহলে এটার জন্য তোমার কল্যাণ হবে পরকালে। এই যে বুদ্ধিটা তো ইসলাম দেয় নাই। ইসলামের কোনো জায়গায় কোরআন হাদিসের কোথাও আপনি দেখবেন না তা আশরাফুল মখলুকাত, তাহলে তো বলতো আশরাফুল মখলুকাতের মধ্যে ভাগ আছে যে মানুষই সর্বশ্রেষ্ঠ, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, তাহলে তো সব মানুষই সর্বশ্রেষ্ঠ। এখন তার ধর্ম আলাদা হলে, আমার ধর্ম আলাদা হলে তাকে মারতে হবে, সে আমাকে মারবে। এই যে আপনি একটা সম্প্রীতির জায়গাটা যে নষ্ট করছেন, টলারেন্সের জায়গাটা যে গুড়িয়ে দিচ্ছেন, এটি থেকে আবার সমাজে যে ভায়োলেন্স, এটি কিন্তু ইনফ্লুয়েসড হয়। আজকে হয়তো ওনারা বলছেন যে নর্থ সাউথে তারা তাণ্ডব করেছে। এই তাণ্ডব তো বাংলাদেশে আমরা এটা প্রথম দেখছি না, আমরা বিভিন্ন জায়গায় দেখছি। ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে খুব সিলি ইস্যু, যে কি পার্কিং করতে গেছে, কি গন্ডগোল হয়েছে। তো সেটাকে কেন্দ্র করে আমরা কি করছি, একটা ভায়োলেন্ট অ্যাপ্রোচ যে যারা গেল, তাহলে এখানে যদি ভায়োলেন্ট কোনো ফিলসফির চর্চা হয় তাহলে তারা খুব দ্রুত ভায়োলেন্সে যায়। এটি হচ্ছে একটি সোশ্যাল সায়েন্সের একটি তত্ত্ব। তো সেক্ষেত্রে এত দ্রুত ভায়োলেন্সে যাবে কেন মানুষ? তো আমরা পাশাপাশি দেশে থাকলে দেশের মধ্যেও দ্বন্দ্ব সৃষ্টি হয়, মতানৈক্য সৃষ্টি হয়। পাশাপাশি বাড়িতে থাকলেও প্রতিবেশীর সাথে অনেক কিছুই আমার মিল হয় না। তার মানে এটি না আমি চাপাতি দিয়ে প্রতিবেশীর লাফিয়ে পড়ব। এই সাইকোলজিটাই হচ্ছে আমরা হচ্ছে কনসার্ন সমাজে। তো উনি বলছেন যে এখানে সরকার কি ভূমিকা পালন করবে সেটি। ওনার কথা হলো যে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে এবং এই বিশ্ববিদ্যালয়ের নামটিও এসেছে, কিন্তু কোনো ব্যবস্থা উনি দেখছেন না। আমি অ্যাজ এ হোল বলতে চাই, যেটি হচ্ছে যে আমাদের দেশে বেসরকারি শিক্ষার যে বেসরকারীকরণ, সেটি তো একদিনে শুরু হয়নি। এটি যখন শুরু হয়েছে, এই শুরুর ভেতরে আবার হচ্ছে যারা মৌলবাদী তারাও এখানে ইনভেস্ট করেছে তাদের অপউদ্দেশ্য চরিতার্থ করার জন্য। তো একটা মিক্সড এনভায়রনমেন্ট, ভালো লোকও এখানে আছেন, আবার কিছু যারা এই অপউদ্দেশ্য চরিতার্থ করার জন্য, মৌলবাদকে ছড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় থেকে ব্যবহার করবেন, তারাও আছেন। তো এখন তারা যখন এসেছেন, তারা আরো বেশি টাকা নিয়ে এসেছেন, বেশি সক্ষমতা নিয়ে এসেছেন, সরকারি পলিসিকে তারা ইনফ্লুয়েন্স করে তাদের বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। তো সেই জায়গাটাতে কি হচ্ছে যে এটি তৈরি করে অনেক হাজার হাজার ছাত্রের ভাগ্য এই শিক্ষার সাথে জড়িত হয়ে গেছে। সরকার বলতে পারে না আজকে যে একটি বিশ্ববিদ্যালয় বন্ধ, যেমন একটি বন্ধ করে দিয়েছে, তো ওখানে যে তার বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলোর তো ভাগ্য আছে, সেই ভাগ্য নিয়ে তো জনগণকে ভাবতে হবে, তারা তো আমাদেরই ছেলে মেয়ে। তো সেই ক্ষেত্রে এসে কি হচ্ছে যে এটিকে
ঠিক তাৎক্ষণিক ভিত্তিতে আপনি একটা শক্ত আদেশ দিয়ে এটা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এটা একটা গ্র্যাজুয়াল সিস্টেমে নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় যে ইতিমধ্যেই অনেক নির্দেশ দেওয়া হয়েছে। ইসি তাদের নিজস্ব ক্যাম্পাসের সময়সীমা দেওয়া হয়েছে, এর মধ্যে যেতে হবে। তো সেগুলো তো ওরা মানছেন না। না মানলে এখানে হচ্ছে যে অনেক দিনের সৃষ্ট একটি জটিলতাকে আপনাকে এটা মোকাবেলা করতে হবে। এটি আবার অনেক দিনের সৃষ্ট জটিলতা আবার একদিনে সমাধান করা যায় যাবে না। তাহলে এখানে পুরনো একটি আলোচনা আছে, সেটি আপনার মতামত শুনি, যেহেতু আলোচনা এই জায়গায় এলো। অভিজাত এলাকায়, আবাসিক এলাকায়, ঘনবসতিপূর্ণ এলাকায়, যেখানে শান্তিপূর্ণ মানুষ বসবাস করতে চায়, সেসব এলাকায় বিশ্ববিদ্যালয় তার পর্যাপ্ত জায়গা না নিয়ে, পর্যাপ্ত সুযোগ সুবিধা না নিয়ে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠা, তাহলে এর যৌক্তিকতা আপনার কাছে কতটুকু? আমরা কি এমন কোনো পলিসি তৈরি করতে পেরেছি যে একটি বিশ্ববিদ্যালয়ে এতটুকু স্পেস লাগবে? এর কোনো নির্দেশনা নেই। আমরা দেখেছি যে এগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় আছেন, তাদের হচ্ছে আবার কিছু বিদেশি বিশ্ববিদ্যালয় আছে, তাদের একটা অ্যাফিলিয়েশন তারা তৈরি করে। সেখান থেকে আমরা দেখেছি কিছু মনিটরিং বা স্ক্রুটিনাইজিং টিম আসে। তারা ছাত্রের সংখ্যা, ক্লাসের সাইজ এবং যে সুযোগ সুবিধা পড়াশোনার জন্য দরকার সেগুলো আপা অলরেডি বলেছে, সেগুলোর সমন্বয় করে তাদের অ্যাফিলিয়েশনটা তারা বহাল রাখে, না হলে এটা বাতিল করে। ওখানেও কিন্তু একটা চাপ আছে, সরকারের একটা চাপ আছে। এখন যে প্রশ্নটা হচ্ছে যে আমি আবাসিক এলাকাতে বিশ্ববিদ্যালয় রাখবো কিনা কি রাখবো না, সেটি হচ্ছে যে একটি বিশ্ববিদ্যালয় কি ভায়োলেন্সেই থাকবে, সহিংসতাই থাকবে, সেটি তো আমি এক্সপেক্ট করছি না। তো যেহেতু এটি হচ্ছে মানুষরা, ছাত্ররা পড়াশোনা করবে, তারা আবাসিক এলাকাতে থাকলেই তারা আবাসিক এলাকাকে লন্ডভন্ড করে দেবে, এটা তো আমরা আশা করছি না। আমরা করছি যে এখানে কোনো আমি দ্বন্দ্ব দেখছি না। এটা একটা ঝুঁকি থাকে কিনা, যদি এরকম সহিংস ছাত্রের আবাস হয়, তারা আবাসিক এলাকার শান্তশিষ্ট পরিবেশ নষ্ট করে দেওয়ার, এবং তাদেরও এখানে আছে যে এটি তো এই ঝুঁকিটা তো থেকেই যায়, ঝুঁকি থেকে যাচ্ছে, ঝুঁকি থেকে যায় বলে আমরা দেখেছি যে অনেক দেশই যারা উন্নত দেশ, তারা যেমন যেখানে হচ্ছে সবচেয়ে পলিটিক্যাল ক্যাপিটাল, কমার্শিয়াল ক্যাপিটাল আলাদা। যদি আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল ক্যাপিটাল ওয়াশিংটন, কমার্শিয়াল ক্যাপিটাল নিউ ইয়র্ক। তো আমরা যেহেতু একটা গ্রোয়িং কান্ট্রি, কিন্তু আমাদেরও তো আছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, দেশের রাজধানী ওটি হয়নি। একজন দর্শক আমাদের সঙ্গে আছেন। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সাব্বির বলছি সিলেট থেকে। জি বলুন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে স্যার প্রশ্নটা হচ্ছে, যখন আমরা কলেজে যাওয়ার পর একটা সমস্যা পড়ি আমরা লেখাপড়া করতে গিয়ে রাজনীতিতে, আর একটা সমস্যা বর্তমান যেটা যে জঙ্গিবাদ সমস্যা। তো আমাদের এই দুটো সমস্যার কারণে মনে ইচ্ছে হয় স্যার আমরা বাইরের দেশে গিয়ে লেখাপড়া করতে পারবো, ভালো এর থেকে ভালো কিনা স্যার, বা এই দুটো সমস্যা থেকে আমরা কিভাবে স্যার বের হয়ে ভালো লেখাপড়া করব? আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, ধন্যবাদ। উনি বলতে চাচ্ছেন দুটি সমস্যা বলেছেন, তার মধ্যে একটি জঙ্গিবাদ, এসব কারণে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করলেই ভালো হয় কিনা। এই প্রশ্ন আপনার কাছে নিয়ে যাচ্ছে অ্যাডভোকেট মমতাজউদ্দিন মেহেদী, এবং সেই সঙ্গে যদি কোনো একটি জায়গাতে যদি এমন জঙ্গিবাদের সঙ্গে সম্পর্কিত মানুষের অস্তিত্ব চিহ্নিত হয়, তাহলে সেই মানুষগুলো কি একটি আবাসিক এলাকার জন্য ঝুঁকিপূর্ণ কিনা? অবশ্যই ঝুঁকিপূর্ণ। জঙ্গিবাদের সাথে যাদের সম্পৃক্ততা আছে, তারা আবাসিক এলাকায় যদি প্রতিষ্ঠিত কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ বা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তাহলে সেই ছেলেরা আবাসিক এলাকায় সন্ত্রাস এবং তাণ্ডব সৃষ্টি করে থাকে বা করবে, এটাই হলো বাস্তবতা। এখন আবাসিক এলাকার একটা আবাসিক চরিত্র আছে, বৈশিষ্ট্য আছে। তো বসুন্ধরা আবাসিক এলাকা একটি ঐতিহ্যমণ্ডিত একটি আবাসিক এলাকা। এই এলাকায় যারা বসবাস করেন অথবা যে সকল প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সবগুলো অত্যন্ত রাষ্ট্রের জন্য, দেশের জন্য, মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেখানে যদি একটা কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, সেখানের ছেলেরা কেউ জঙ্গিবাদে জড়িত হয় বা শিক্ষকদের কেউ সম্পৃক্ত হয়, আর তারা তাণ্ডব চালায়, গাড়ি ভাঙচুর করে, বাসা বাড়ি অফিস ভাঙচুর করে, সেখানে সন্ত্রাস সৃষ্টি করে, এটা তো একটা সীমাহীন একটি
দুরবস্থা বা ভয়ঙ্কর অবস্থার কথা আমি বলবো। কাজে এটাকে আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। আর দর্শক যে কথাটি বলেছেন সেই প্রেক্ষাপটে একটি কথা বলি। অ্যাডভোকেট মমতাজউদ্দিন মেহেদী, আপনার সঙ্গে আর 1 মিনিট সময় থাকবে, আপনি শেষ কথাগুলো 1 মিনিটে বলবেন। তিনি বলেছেন যে দেশের বাইরে পড়াশোনা করবেন কিনা। আরে দেশের বাইরে গিয়ে যে মালয়েশিয়া মোনাস ইউনিভার্সিটি, যেটা শুধু মালয়েশিয়াতে, সেখানেও তো সরি অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটিতেও তো জঙ্গি সম্পৃক্ততায় যারা ধরা পড়েছে, আটক হয়েছে, তাদের অনেকে আমাদের দেশের ছাত্র। তারা বাংলাদেশের এই প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথের অনেক ছাত্র। কাজেই দেশের বাহিরে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই বেসরকারি বিশ্ববিদ্যালয় আমাদের ভাবমূর্তি, ইমেজ ক্ষুণ্ণ করেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। জি, ডক্টর জিনাত হুদা, আপনার জন্য 2 মিনিট। কি বিষয়? শেষ কথা, আজকের আলোচনা শেষ করব, আপনার শেষ কথাগুলো শুনবো। যেটি আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন সারা বিশ্বেই তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করবার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় সব দেশেই হয়েছে। আমি নিজে ইংল্যান্ডের ওয়ারউইকের মতো এত টপ র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, যেটি ইংল্যান্ডে আসলে প্রাইভেটাইজেশনের একটা মডেল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই জায়গাটায় কি আসলে আমরা তো যেতে পারিনি, আমরা যাত্রাটা শুরু করতে পেরেছি কিনা, সেটি হচ্ছে আমার কাছে একটা মৌলিক প্রশ্ন। যখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো শুরু হয়েছিল, আমরা তখন ভেবেছিলাম ব্রেইন ড্রেইন যেটাকে আমরা বলি, সেটিকে স্টপ করার জন্য, সেটিকে বন্ধ করবার জন্য যদি এই ধরনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো চালু হয়, সেটি হয়তো আমাদের জন্য সুফল দিবে। কিন্তু আজকের 2017-র বাস্তবতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে ব্রেইন ড্রেনের পরিবর্তে যদি এটা জঙ্গিবাদের একটা কি বলবো ক্ষেত্র বা কন্টেইনার এটা যদি হয়ে যায়, তখন তো আমাদেরকে আসলে সেকেন্ড থট দিতেই হবে। যে প্রশ্নটি একজন সম্মানিত দর্শক তুলেছেন যে এই ধরনের দুর্বৃত্তায়ন বা জঙ্গিবাদের চাষাবাদ যারা করছে, যে বিশ্ববিদ্যালয়গুলো কর্ষণ করছে, সেই বিশ্ববিদ্যালয় বিরুদ্ধে আসলে সরকার কতটুকু ভূমিকা নিচ্ছে বা কতটুকু ভূমিকা রাখছে তারা। দেখুন, ইতিমধ্যে কিন্তু বিভিন্ন স্টেপস নেওয়া হয়েছে। ইউজিসি পাকিস্তানি পন্থী সেই সমস্ত নর্থ সাউথে যারা পাকিস্তান থেকে এসেছিলেন শিক্ষক নামে, তারা আদৌ কতটুকু শিক্ষক আমি জানি না, তাদেরকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, তাদের বের করে দেওয়া হয়েছে। এবং ইউজিসি বারবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে তাদের এই জঙ্গি সম্পৃক্ততার কারণে নানাভাবে তাদেরকে এই বিষয় থেকে বের হয়ে আসবার জন্য আহ্বান করেছে। আমি মনে করি আমার আপনার ছেলেমেয়েরাই তো এই বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তাদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার আপনার সরকারের। কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলি যখন জঙ্গিবাদের সাথে কানেক্টেড হয়ে যায়, তখন সেখান থেকে আমি আমার সন্তানকে কি করে সুপথে আনবো, কি করে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনবো, কি করে স্বাধীনতার পক্ষের শক্তি নিয়ে আসবো, এই বিষয়টাকে আমাদের এখন গুরুত্ব দেওয়া দরকার। এটি কি যদি সত্যি সত্যি নর্থ সাউথ সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যদি সত্যি সত্যি আমরা বিশ্ববিদ্যালয়, যে কথাটি আমি আবারও আগেও বলেছি, আবারও দৃঢ়তার সাথে বলছি, কনসেপচুয়াল লেভেলে বিশ্ববিদ্যালয় বলতে যা বোঝানো হয় সেটি যে অবকাঠামোগত উন্নয়ন, তার যে শিক্ষাগত যে উন্নয়ন, তাত্ত্বিক যে পর্যালোচনা এবং তার সাথে যে শিক্ষা কারিকুলাম, অন্যান্য যে বিষয় ফ্যাসিলিটিসগুলো থাকা দরকার, সেইগুলো আমরা কি করে দিতে পারবো, সেই বিষয়টা নিয়ে আমার মনে হয় সরকার, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি আমাদের সকলে চিন্তা ভাবনা করা উচিত। এবং অবশ্যই আমি কনক্লুশনে এটাই বলবো, আমাদের একদম সময় কম, আবাসিক অঞ্চলগুলোতে আমাদের বিশ্ববিদ্যালয় থাকা উচিত নয় এবং একইভাবে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়া থেকে এই বিশ্ববিদ্যালয়গুলোকে মুক্ত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, যদি আমরা জঙ্গিবাদের এই ভয়াবহ থাবা থেকে আমার সন্তানকে, আপনার সন্তানকে বাঁচাতে চাই। জেনারেল রশিদ, আপনার কথাগুলো শুনে শেষ করব, আপনার শেষ কথা শুনে অনুষ্ঠান শেষ। একটা হচ্ছে, আমি ওই দর্শক যিনি প্রশ্ন করেছিলেন বিদেশে আমি পাঠাবো কিনা, বিদেশে পাঠালে যে আমি নিরাপদ হচ্ছি, জঙ্গিবাদের মতাদর্শ তার ভেতরে ঢুকবে না, এরকম গ্যারান্টি নাই ওয়ার্ল্ডে। না থাকার একটি কারণ হলো যে ও যখন যাচ্ছে, উনি যেমন বললেন মোনাস ইউনিভার্সিটির কথা বললেন, আমাদের এই জঙ্গিবাদী যে চরিত্র বা জঙ্গিবাদী সংগঠনগুলো আমি দেখেছি যেখানে বাঙালি কনসেন্ট্রেশন আছে যেসব শহরে বা যেসব অঞ্চলে, সেখানে তারা এই জঙ্গিবাদের মতবাদকে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। সেজন্য অ্যাপারেন্টলি আমাদের সোসাইটি অ্যাব্রড তারা যত মৌলবাদী, আমাদের দেশের লোক তত মৌলবাদী না। তো এই যে ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি, তার মানে তাদের ভেতরে কেউ না কেউ কাজ করছে। এবং সেখানে যখন আমার ছেলে যাচ্ছে,
তখন তো সে তাদের সাথে মিশবে। তাহলে তার এখানে তো চোখের সামনে দেখতে পাওয়া চেঞ্জ অবজার্ভ করতে পারছি, তখন পারছি না। হঠাৎ করে সে ওই যে নির্বাসের মতো মোনাস ইউনিভার্সিটিতেও তো সে পড়েছে, চলে আসবে। তো বিষয়টা হচ্ছে হ্যাঁ তামিম আসছে, তো সেটি বিষয় না। বিষয় হচ্ছে যে আমি একটি জাতি, আমি একটি স্বাধীন, এবং আমার নিজস্ব ক্যাপাসিটি থাকতে হবে যে আমার ছেলে আমার দেশেই পড়বে, আমরা আমার দেশেই চিকিৎসা নেব। সেই ক্যাপাসিটি ডেভেলপমেন্টের ফোকাসটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটিকে কোনো মতেই হালকা করা যাবে না। দুই নম্বর হচ্ছে যে আপনার ওই যে বিভিন্ন শেষ করছি যে ওয়ে আউট, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে সঠিক পথে আনার জন্য এটি একটি ওয়ে আউট অবশ্যই চিন্তা করতে হবে। সেইটা যদি আমরা করতে ব্যর্থ হই তাহলে আমরা বারে বারে আঘাতপ্রাপ্ত হব। জি, অনেক ধন্যবাদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জনাব আব্দুর রশিদ, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মমতাজউদ্দিন মেহেদী, এবং অনেক ধন্যবাদ ডক্টর জিনাত হুদা। দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময়ে আবারও জনতন্ত্র গণতন্ত্র দেখার আমন্ত্রণ রইল।